দর্শক স্বাগত ৭১ খেলা যোগে আপনাদের সাথে আছি আমি নাবিল কায়সার। আতলেতিকো না ইউভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলবে কে? উত্তর মিলবে আজই। ফার্স্ট লেগ ২-০ জিতে অনেকটা এগিয়ে আছে আতলেতি, তবে ইউভেন্টাস হাল ছাড়তে নারাজ। সমর্থকদের অনুপ্রাণিত করতে মাঠে টানতে ওরা নিয়েছে নানা উদ্যোগ। রোনালদোর সাফ কথা, কাজটা কঠিন তবে খুবই সম্ভব। একই রাতে শালকার মাঠে ৩-২ জিতে আসা ম্যান সিটি নামবে লিগটা ধরে রাখতে। দুই ম্যাচই শুরু রাত ২টায়। বিস্তারিত ম্যাচ প্রিভিউতে। ওয়ান্ডা মেট্রোপলিটানো আতলেতিকো মাদ্রিদের ঘরের মাঠ। নকআউটের ফার্স্ট লেগ, মুখোমুখি ইউভেন্টাস। ফার্স্ট হাফে পুরোটা সময় দাপট দেখিয়েছে আতলেতি, কখনো কস্তা কখনো আবার গ্রিজম্যান। ফরওয়ার্ডদের ব্যর্থতায় গোল আসেনি। গোল ঠেকানো মূল কাজ, তবে দলের বিপদে গোল করাটাও হিমিনেজ গদিনদের জানা। মিলল সেই প্রমাণ। সেট পিসে দুই ডিফেন্ডারের দুই গোল। আতলেতির উল্লাস, ইউভেন্টাসের মাথায় হাত। তবে ঘরের মাঠে পাশের দান উল্টে দেবার সুযোগ পাচ্ছে তুরিনের ওল্ড লেডিরা। সেই লক্ষ্য পূরণে চলতি সপ্তাহে সিরিয়ার ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল রোনালদো, দিবালা, মানজুকিচদের। তিনজনই তাই সতেজ হয়ে নিজেদের ঝালিয়ে তৈরি ফিরে আসার গল্প লিখতে। ম্যাচের আগে রোনালদোর সাফ কথা, ঘুরে দাঁড়ানো খুবই সম্ভব, তবে চাই দর্শক সমর্থন। Tuesday night, let's thinking positive, let's believe it's possible, but we need your help, make the stadium good, beautiful, be everything together, everyone together, and we need your help. Everybody get ready to come back. Get ready to come back. গেল সপ্তাহে কামব্যাকের গল্প লিখেছে ম্যান ইউ আর আয়াক্স। একই পথে কি হাঁটতে পারবে ইউভেন্টাস? To come back. Get ready to come back. নাবিল কায়সার, ৭১। দর্শক, চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সহকর্মী রহমান পেয়ার, যুক্ত হচ্ছি তার সাথে। বিগ ম্যাচ আতলেতিকো ভার্সেস ইউভেন্টাস। দুই গোলে পিছিয়ে থাকা ইউভেন্টাসের জন্য কিন্তু আসলে কঠিন চ্যালেঞ্জ। ঠিক একই রকম চ্যালেঞ্জ আসলে রোনালদোর সামনে, যে কারণে রোনালদোকে ইউভেন্টাসে নেওয়া হয়েছিল। শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ জেতাটাই কিন্তু লক্ষ্য ছিল। সিরিয়া তারা টানা ৭ বার জিতেছে, এবারও জিততে যাচ্ছে, এতে আসলে তেমন কোনো সন্দেহ নেই। ১৬ পয়েন্টের লিডে আছে। আজকের ম্যাচটাতে খুবই ভাইটাল রোনালদোর জন্য, ইউভেন্টাসের জন্য। পারবে কি? আসলে এই মুহূর্তে ইউরোপে যদি কোনো দল ২ গোলের অ্যাডভান্টেজ অ্যাওয়ে ম্যাচে কাজে লাগাতে পারে, সেটা কিন্তু হচ্ছে আতলেতিকো মাদ্রিদ। তাদের ডিফেন্স কিন্তু অসাধারণ, খুবই শক্তিশালী, এবং সিমিওনির যে ট্যাকটিক্স, তিনি কিন্তু ইতালির ক্লাবগুলোর বিপক্ষে আতলেতিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে এখনো পর্যন্ত কোনো ম্যাচ কিন্তু হারেনি। এই সবকিছুই কিন্তু বিবেচনায় রাখতে হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আতলেতিকো মাদ্রিদকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, আবার বলা যাচ্ছে না যে ইউভেন্টাস তারা সহজে হাল ছেড়ে দেবে। যেহেতু আপনি বলছিলেন রোনালদোর কথা, ১০০ মিলিয়ন ইউরোতে তাকে নিয়ে আসা হয়েছে ইউভেন্টাসে শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগটা জেতার জন্য, এবং তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টাটাই করবে। এবং সেক্ষেত্রে আমরা যদি গেল সপ্তাহের কথা বলি, ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ গোলে পিছিয়ে থেকে কিন্তু পিএসজি কে ৩-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে গেছে। আমরা আয়াক্স কে দেখেছি ২-১ গোলে নিজেদের মাঠে হেরে সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে রিয়ালকে ৪-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে চলে গেছে। কিন্তু অ্যাটলেটিকোর ক্ষেত্রে কি আসলে একই কথা খাটে? কারণ অ্যাটলেটিকোর ডিফেন্স কিন্তু আসলে সবসময় আমরা বলি অ্যাটাকের চেয়ে রক্ষণে তারা বেশি মনোযোগ দেয়, এবং রক্ষণটা খুবই সলিড। গদিন, হিমিনেজ, হুয়ান ফ্রান বা যারাই আসলে খেলেন, তাদের ট্যাকটিক্সটাই কিন্তু আসলে রক্ষণ সামলে এরপরে অ্যাটাকে যাওয়া। এবং যখন তাদের কাছে ২ গোলের অ্যাডভান্টেজ আছে, তাদের কিন্তু খুব একটা অ্যাটাকে যাওয়ার প্রয়োজন নাই। কাউন্টারের উপর নির্ভর করে কিন্তু তারা খেলাটা এগোতে পারে। তো অ্যাটলেটিকো ডিফেন্স ভেঙে অন্তত ৩ গোল দেওয়া আসলে কতটা ডিফিকাল্ট বলে মনে করেন? অবশ্যই ডিফিকাল্ট হবে, এবং এই আরো একটা বিষয় কিন্তু ওদের ইউভেন্টাসকে মাথায় রাখতে হবে। যদি অ্যাটলেটিকো একটা গোল দিয়ে দেয় এই ম্যাচে তাদেরকে, তাহলে তাদেরকে কিন্তু করতে হবে আরো ৪টা গোল। এটা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার হবে। তা আমার মনে হচ্ছে যে ইউভেন্টাস শুরু থেকে যদি আর্লি একটা গোল পেয়ে যায়, তাহলে তাদের জন্য হয়তো কাজটা একটু সহজ হয়ে যাবে। কিন্তু যদি তারা একটা গোল কনসিড করে, তাহলে কিন্তু আরো কঠিন হয়ে যাবে। ৪টা গোল তাদের দিতে হবে এক্ষেত্রে। সেক্ষেত্রে ইউভেন্টাসের জন্য আজকে আমরা যদি একটু খেয়াল করি, দিবালা, মানজুকিচ এবং রোনালদো তিনজনকেই গেল ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। পিয়ানিচকে বিশ্রাম দেওয়া হয়েছে, এবং তারা সেরা একাদশে প্রায় ৫ থেকে ৬ জনকে বদলি খেলোয়াড় হিসেবে নামিয়েছে এবং সাইড বেঞ্চে রেখে দিয়েছিল। তো সতেজ হয়ে কিন্তু তারা মাঠে নামছে। যেহেতু সিরিয়াতে তারা অনেক পয়েন্টে এগিয়ে আছে, খুব একটা অঘটনের সম্ভাবনা তাদের নাই। সেক্ষেত্রে অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু এই কাজটা করতে পারেনি। তো কিছুটা ফ্রেশ কি আসলে থাকবে ইউভেন্টাস, এবং সেটা সুযোগ কি কাজে লাগাতে পারবে? যেহেতু প্লেয়াররা রেস্টে ছিলেন, যারা কি প্লেয়ার তাদেরকে রেস্ট দেওয়া হয়েছে আজকের ম্যাচটার কথা মাথায় রেখে, তো তারা কিছুটা বিশ্রাম তো পেয়েছে। তারা শুরু খুব ভালোভাবে কামব্যাক করার চেষ্টা করবে, কিন্তু কাজটা আসলে কঠিন হবে।
এখন দিবালাকে কি একাদশে শেষ পর্যন্ত আলেগ্রি রাখেন কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। যদি দিবালা খেলেন তাহলে 4-2-3-1 ফরমেশনে কিন্তু ইভেন্টাস খেলতে পারে, আর যদি দিবালা না থাকে তাহলে 4-4-2 খেলতে হবে তাদেরকে। আমরা একটু ম্যানচেস্টার সিটির দিকে তাকাতে চাই। শালকার সাথে 3-2 গোলে তারা ম্যাচটা জিতেছে এবং খুব খারাপ অবস্থা থেকে কিন্তু তারা আসলে কামব্যাক করেছে। নিজেদের মাঠে খেলা কোনো অঘটনের সম্ভাবনা কি দেখেন? আমার কাছে সেরকম মনে হচ্ছে না কোনো অঘটনের সম্ভাবনা। আসলে আমার কাছে মনে হচ্ছে না যে কোনো অঘটন হবে, কারণ শালকা কিন্তু বুন্দেসলিগায় খুব একটা ভালো ফর্মে নেই। 25টা ম্যাচ খেলেছে, তাদের পয়েন্ট কিন্তু মাত্র 23 এবং অন্যদিকে ইপিএল এর শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। শালকা আছে পয়েন্ট টেবিলে 14 নম্বর অবস্থানে। তো দুই দেশের দুইটা লিগের অবস্থানও যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু ম্যান সিটি অনেকটা এগিয়ে, যেহেতু শালকার মাঠ থেকে তারা একটা কঠিন ম্যাচ ছিল তারপরও জয় নিয়ে ফিরতে পেরেছে তারা, এটা অনেক বড় একটা ব্যাপার। তো আজকে যেহেতু তাদের নিজেদের মাঠে খেলা, তারা অবশ্যই অ্যাডভান্টেজটা বেশি পাবে এবং তাদের প্লেয়াররা ফর্মে রয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, তারা কিন্তু ইপিএল এর শীর্ষস্থানে ফিরে এসেছে, শীর্ষস্থানটা আবারও পেয়েছে। তো এইসব কিছু মিলিয়ে মনে হচ্ছে ম্যান সিটি আজকে তারা পরবর্তী রাউন্ডে যাবে। আবার রিয়াল মাদ্রিদের কোচ হতে যাচ্ছেন জিনেদিন জিদান। লাস ব্লাঙ্কোদের চাকরি ছাড়ার 10 মাস পর আবারও দলে আনা হচ্ছে হ্যাট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই ম্যানেজারকে। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের বাজে ফর্ম, পয়েন্ট টেবিলের 3 নম্বরে আছে দলটা। 1 মাসের মধ্যে 2 বার বার্সেলোনার কাছে হার, কোপা দেল রের চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়। কোণঠাসা দলটাকে টেনে তুলতে আবারও ফিরিয়ে আনা হচ্ছে জিনেদিন জিদানকে। স্প্যানিশ পত্রিকার সূত্রে জানা গেছে 5 মাস দায়িত্বে থাকা সান্তিয়াগো সোলারিকে সরিয়ে তাকে দেওয়া হয়েছে দায়িত্ব এবং চুক্তিটা হয়েছে 2022 সাল পর্যন্ত।